প্রিয় দর্শক, আমি সংবিধান নিয়ে কয়েকটা কথা বলছিলাম আগের কয়েকটা ভিডিওতে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাইছি, আমার পক্ষে বিপক্ষে। অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন, অনেকে গালিগালাজও করছেন। তো এটা আপনার স্বাধীনতা, আপনি সেটা করতেই পারেন। আমার কাজ হলো যে আপনাদের মতামতকে আমি সম্মান জানাই। এখন সংবিধান পরিবর্তন করতে হবে কি হবে না এই নিয়ে আমি এরকম কথা এই মুহূর্তে বলতেছি না, হয়তো পরবর্তী সময় বলবো না, এটা বলা যাবে না, হয়তো বলবো, কিন্তু আজকে এই নিয়ে কোনো কথা বলতেছি না। শুধু একটা কথাই বলবো, আপনারা ফরাদ মোজারের অনেকগুলো ভিডিও আছে, এগুলো আপনি একটু দেখেন। এটা তো স্বীকার করেন যে বাংলাদেশে ওনার চেয়ে জ্ঞানী ব্যক্তি এই মুহূর্তে কেউ নাই। আপনার ওনার মতাদর্শ আপনি পছন্দ করেন বা না করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওনার মতো জ্ঞানী ব্যক্তি বাংলাদেশে এই মুহূর্তে কেউ নাই। তো উনি কেন বারবার নতুন সংবিধানের কথা বলছেন, এটা একটু আপনারা মনে হয় শুনলে ভালো হয়। ওনার যুক্তি আপনারা গ্রহণ করেন না, যদি মনে হয় যে না এগুলো গ্রহণযোগ্য না, গ্রহণ করেন না, কিন্তু একটু ভিডিওগুলো শুনেন। এটা হলো একটা। আর দুই নম্বর যে চুপ্পুকে সরানোর ব্যাপারে একটা কথাবার্তা শোনা গেছিল বেশ কয়েকদিন যাবত, কিন্তু চুপ্পু সাহেব কেমনি এখনো আছে, এটা একটা চিন্তার বিষয়। চুপ্পু সাহেবকে বঙ্গভবনে রেখে সরকার যদি মনে করে যে নিরাপদ, তাদের বড় ধরনের ভুল তারা করতেছে। চুপ্পু সাহেব ঘুমায় রয়েছে এরকম ঘুমন্ত প্রাণী মনে করলে আপনারা বড় ধরনের ভুল করবেন। আর কিচ্ছু বললাম না। চুপ্পু সাহেবের মালয়েশিয়া সেকেন্ড হোম, দুবাইতে ইনভেস্টমেন্ট পাসপোর্টের জন্য, এগুলোর পরে তো ওনার রাষ্ট্রপতি থাকার কোনো সুযোগই নাই। এবং কয়েকদিন আগে নিশ্চিত ছিল সবাই যে চুপ্পু সাহেব চলে যাবেন যে কোন সময়, শুধুমাত্র এখন কোন প্রক্রিয়া যাবেন বা কার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই ধরনের কথাবার্তা হইতেছিল। যদিও ফরাদ মোজার সাহেব বলছেন যে রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনূস, জনগণের অভিপ্রায় তিনি রাষ্ট্রপতি হবেন, মানুষ তাকে অভ্যুত্থানের মাধ্যমে সেই ম্যান্ডেট দিয়েছে। আচ্ছা, এখন চুপ্পু সাহেব থাকবেন কি থাকবেন না, এটা যারা আপনারা আছেন সরকারে তারা চিন্তা ভাবনা করবেন। উনি কি আপনাদের জন্য ঝুঁকিপূর্ণ কিনা এটাও আপনাদেরই মাথা ব্যথা, এটা নিয়ে আসলে আমাদের কথা বলবে কিছু নাই। চুপ্পু সাহেবের বিষয়টা আপনারা দেখবেন। ইলিশ নিয়ে অনেক কথাবার্তা বলা হইতেছে, তাই মনে করছি যে কত 6,30,000 নাকি 5,30,000 টন বাংলাদেশের উৎপাদন ইলিশের, এর থেকে 3,000 দিলে আর কি হবে, এরকম কথাবার্তা। কিন্তু কি হবে না, এটা অনেক কিছু হয়েছে। ভারত আমাদেরকে অনুরোধ করছে রাষ্ট্রীয় পর্যায়ে, মানে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তারা অনুরোধ জানাইছে, বাংলাদেশ দিচ্ছে, এগুলা কিন্তু মানে হালে পানি পাইতেছে না। ঘটনাটা এই যে বাংলাদেশ ইলিশ দিচ্ছে ভারতের সাথে, ভারতের মানে এটা কি মতো জানুক, ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী তিনি বসেন নাই, ইলিশ দেওয়া তারা মানে লাভের লাভ কিছুই হয় না, এই ধরনের কথাই কিন্তু শোনা যাচ্ছে। আর এখানে অনেকেই বলতেছেন যে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করা যায় না, প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা ইলিশ খাইতে পারেন না, তারা অনেকে দুঃখ করছেন। আজকে পিনাকি একটা ভিডিও দেখলাম, পিনাকি ভট্টাচার্য, তিনিও বলছেন এই কথা, ইলিশ কি পদ্মার ইলিশ কি খাইতে আমার ইচ্ছা করে না, আমার কি মন টানে না, মন কাঁদে না যে আমি পেরিসে বসে একটু যদি পাইতাম আমার পদ্মার ইলিশ খাইতাম। আমাদের এখানে পদ্মার ইলিশ পাঠানো নিষেধ, কিন্তু ভারতে কিভাবে যায়। ইমোশনের কথা বলছেন সালেউদ্দিন আহমেদ, যে যারা কথা বলতেছে ইমোশন নিয়ে বলতেছে, উনি বলছেন যে ইমোশনের তো ফসল, আপনি আজকে যে মন্ত্রিত্ব পাইছেন, উপদেষ্টা মানে তো মন্ত্রী, এটা কিন্তু ইমোশনের কারণে পাইছেন। যদি কোনো কারণে তারা ব্যর্থ হইতো আপনার কিচ্ছু হইতো না, কিন্তু যাদের ইমোশনের কারণে আপনি ক্ষমতায় বসছেন ওদের কিন্তু সবকটারই ফাঁসি হইতো। তো আপনি ইমোশনটাকে আপনি হেলাফেলা করার সুযোগ নেই। আমাদের সৈয়দ রিজওয়ানা আপা তিনি বলছেন যে ভারতের উপরেও কিন্তু তারা আমাদের সাথে তারা একাত্মতা ঘোষণা করছে। একাত্মতা ঘোষণা করছে কি করছে না এটা কিন্তু আপনি না বললেও মানুষ জানে, মানুষ বুঝে, এটার সিম্বল আমরা দেখতেছি। অবশ্যই করছে। ভারতের একজন নায়ক আছে, নাম হচ্ছে কলকাতার দেব, তিনি কিন্তু এখন পর্যন্ত হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করছেন, সমালোচনা করছেন। ওনাকে ধন্যবাদ যে উনি বাংলাদেশের মানুষের পালসটা বুঝতে পারছেন, ওনাকে জন্য ধন্যবাদ। কিন্তু বেশিরভাগ লোকজনেই যে ধরনের মানে প্রচারণা চালাইতেছে বাংলাদেশ সম্পর্কে বা এই সরকার সম্পর্কে বা বাংলাদেশের এই মহান অভ্যুত্থান বা বিপ্লব যেটা বলেন এর সম্পর্কে, এটা কিন্তু খুব দুঃখজনক। তো রিজওয়ান হাসানের কথাবার্তা শুনে আমি একটু হতাশই হয়েছি। রিজওয়ান আপা এই ধরনের কথা মানে যে বলতে পারেন এটি আমার মানে ধারণার বাইরে ছিল যে উনি এই ধরনের এইভাবে কথা বলবেন। আর আরেকটা বিষয় হয়েছে যে ফরিদা আপা যেটা বলছেন, ফরিদা আপা বলছিলেন যে আগে দেশের মানুষ পাবে, পরবর্তী সময়ে রপ্তানি চিন্তা হয়েছে পরে আগে দেশের মানুষ। কিন্তু ফরিদা আপাকে অসম্মান করা কি ঠিক হয়েছে কিনা, কারণ এটা তো অসম্মানই করা। উনি বলছেন এক কথা, ওনার মানে স্টেটমেন্টের বাইরে রপ্তানি করা হইতেছে, এবং উনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে উনি আছে, সুতরাং উনি আভ্যন্তরীণ চাহিদা যোগান এগুলো কিন্তু উনি দেখবেন। উনার ডিক্লারেশন ছাড়া এক্সপোর্ট বাণিজ্য মন্ত্রণালয় করতে পারে কিনা বা এখতিয়ার আছে কিনা সেটা অবশ্য একটা আলোচনার বিষয় আমার মনে হয় যেটা। তো ইলিশ নিয়ে বোধহয় সরকারের যে সিদ্ধান্ত, এটা কিন্তু বেশিরভাগ মানুষ মনক্ষুণ্ণ এবং ক্ষুব্ধ হয়েছে সরকারের প্রতি। তো সরকারের কিন্তু মানুষের যে আবেগের বিষয়গুলোকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আবার অনেকেই যারা অভিযোগ করতেছেন যে বর্তমান কেয়ারটেকার সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নামছে, খুব দুঃখজনক ঘটনা। মানুষ এগুলো যে বলতেছে কিছু সিমটম দেখা যাচ্ছে বলে কিন্তু তারা বলতেছে। উপদেষ্টাদের অনেকের কথাবার্তা, আওয়ামী লীগ সম্পর্কে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের কথাবার্তা, পরবর্তী সময় আসিফ নজরুল একটা কথা বলছেন যে কারণে ছাত্ররা মনক্ষুণ্ণ হলো, আসিফ নজরুল বিধায়ক
হয়তো তারা সেভাবে ওনার বিরোধিতা সেভাবে না করলেও অনলাইনে কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্ট যারা অনেকে কিন্তু তীব্র সমালোচনা করছেন। রিজওয়ান আপার এই কথাটাও কিন্তু মানে অনেকে ভালোভাবে নেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ উনি কি বললেন না বললেন আসলে বুঝতেছি না। ওনার এই কথা আকবারা এত কথা বলার দরকার কি? উনি আবেগ টাবেগ এগুলো ওনার বলার দরকার কি? আবেগের ফসলেই তো আপনি যে মন্ত্রিত্ব পাইছেন, উপদেষ্টা মানে তো মন্ত্রী, আবেগের কারণেই পাইছেন। এই কথাটা আবার রিপিট করতেছি, এই ছেলেপেলেরা ব্যর্থ হইলে, এই আবেগের আন্দোলন ব্যর্থ হইলে কিন্তু ওদের ফাঁসি হইতো, আপনার কিচ্ছু হইতো না। সফল হওয়ার কারণে কিন্তু আপনি আজকে মন্ত্রিত্ব উপভোগ করতেছেন। এটা গেল একটা। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা যেটা সেটা হচ্ছে যে চুপ্পু সাহেবকে যদি মনে করে যে বঙ্গভবনে চুপ্পু সাহেবকে রেখা সরকার নিরাপদ, আপনারা বড় ধরনের ভুল করতেছেন, বিশাল বড় ভুল করতেছেন। কিছু ভুল আছে। একটা কথা আমরা ছোট সময় বইয়ে পড়ছিলাম যে সামান্য ভুল ত্রুটির জন্য দিতে হয় বড় রকমের খেসারত। বড় কোনো খেসারত দেওয়ার মতো, এটা বহন করার মতো শক্তি আমাদের এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। চুপ্পু সাহেবকে কেন সরানো হচ্ছে না আমি এটাও জানি না। চুপ্পু সাহেবকে একটা মুহূর্ত আর রাখা উচিত না, কোনোভাবেই রাখা উচিত না। তো দর্শক, ভিডিও লম্বা করলাম না, আজকে এই পর্যন্তই।